হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। ইউটিউব চ্যানেলে আজকে যে গুরুত্বপূর্ণ ভিডিওটি তোমাদের সাথে শেয়ার করবো, সেই ভিডিওটি হলো ক্লাস 8 সাবজেক্ট সায়েন্স। এই সায়েন্স চ্যাপ্টারেরই আমি কিন্তু আজকে দশম পার্ট, এই দশম পার্টেরই কিন্তু 5 নম্বর পার্ট তোমাদের সামনে শেয়ার করব। এই শেয়ার করার আগে আমি বলি যে আমি 4 নম্বর পার্ট তোমাদের সামনে শেয়ার করেছি। শেয়ার করার পরে কিন্তু আজকে 5 নম্বর পার্ট শেয়ার করব। এই 5 নম্বর পার্টের মধ্যে রয়েছে বন্যপ্রাণীর সংরক্ষণ। এই বন্যপ্রাণী সংরক্ষণের আর এই যে আমি লিখেছি এখানে যে কয়েকটি বিপন্ন বন্যপ্রাণী ও তাদের সংরক্ষণ, এর উপরেই কিন্তু আজকে আলোচনা হবে। আর এই আলোচনার শেষে আমি এখানে দিয়েছি যে সম্ভাব্য প্রশ্ন ও উত্তর। এই যে সম্ভাব্য প্রশ্ন উত্তর বিশ্লেষণ, শুধু বিশ্লেষণ নয়, এই বিশ্লেষণের সাথে সাথে আজকে কিন্তু উত্তরটাও তোমাদের সামনে শেয়ার করব। কেন শেয়ার করব না, কারণ হচ্ছে যে আমাদের কিন্তু থার্ড সামেটিভ সামনেই, আমাদের পুজো সামনে। এই পুজোর মধ্যে কিন্তু আমাদের ঠিকঠাক করে পড়া হবে না। এই যদি ঠিকঠাক করে পড়া না হয় তাহলে কি হবে, তাহলে কিন্তু আমাদের থার্ড সামেটিভ ঠিকঠাকভাবে অ্যান্সারটা দিতে পারবো না, অর্থাৎ রেজাল্টটা খুব খারাপ হবে। তাই পুজোর আনন্দটাকে পূর্ণভাবে অর্থাৎ সম্পূর্ণভাবে উপভোগ করার জন্যই কিন্তু আজকে তোমাদের সামনে এই ভিডিওটি শেয়ার করছি। আর ভিডিওটি শেয়ার করার সাথে সাথেই কিন্তু তোমরা একটা করে লাইক দিয়ে দেবে আর কিন্তু বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। তাহলে বন্ধুরা কি হবে, বন্ধুরাও জানতে পারবে আর কি হবে, আর তারাও উপকৃত হবে, তারাও পুজোয় আনন্দ উপভোগ করতে পারবে। তো এই উপভোগ করার আগেই আমাদের কিন্তু এই চ্যাপ্টার থেকে যে যে প্রশ্ন, অর্থাৎ এই চ্যাপ্টার বলতে আমরা জীব বৈচিত্র্য, পরিবেশের সংরক্ষণ ও বিপন্ন প্রাণী সংরক্ষণ, এই চ্যাপ্টার থেকেই কিন্তু আমি সমস্তটাই আলোচনা করব। আর এই আলোচনার মধ্যে আমি ডিটেলস আলোচনা করব আর কিভাবে বন্যপ্রাণী সংরক্ষণ করা যায়, যে যে প্রশ্ন এখান থেকে আসার মতো সেই প্রশ্নগুলোই কিন্তু তোমাদের সামনে শেয়ার করব। শেয়ার করে দিলে কি হবে, তোমরাও কিন্তু এর উত্তরটা সঠিকভাবে জানতে পারবে এবং পরীক্ষায় সঠিকভাবে লিখতে পারবে। আর পরীক্ষায় সঠিকভাবে লেখার জন্যই কিন্তু আজকের এই ভিডিওটি। আর এই ভিডিওটি যদি আমরা সঠিকভাবে না জানি তাহলে কিন্তু আমাদের পুজোর সময় একটু সমস্যার সম্মুখীন হতেই হবে। সেই সমস্যাকে মাথায় রেখেই সমাধান কিভাবে করা যাবে সেটা চিন্তা করেই কিন্তু আজকের এই ভিডিও। এই ভিডিওটি দেওয়ার আগে আমি বলবো যে সবাই কিন্তু বইটা নিয়ে বসবে। আর বইটা নিয়ে বসলে কি হবে, বসলে পরে পাই টু পাই লাইন তোমাদের সামনে শেয়ার করবো। আর শেয়ার করলে কি হবে, শেয়ার করলে তোমরা জানতে পারবে। তাহলে চলো আমরা দেরি না করলে সরাসরি চলে যাই ইউটিউব চ্যানেলে সেই গুরুত্বপূর্ণ ভিডিও, যে ভিডিওটি দেখলে পরে আমাদের কিন্তু থার্ড সামেটিভ পরীক্ষাটা ভালোই হবে। তাহলে চলো চলে যাই সেখানে। হ্যাঁ, আমরা শুরু করতে চলেছি বন্যপ্রাণী সংরক্ষণ। সবাই বই নিয়ে বসো, তাহলে কিন্তু খুব সহজেই জানা যাবে এর মধ্যে কি কি আছে। দেখো, ইতিপূর্বেই আমরা দেখেছি যে মানুষের জীবন নানাভাবে বৈচিত্র্য অর্থাৎ জীব বৈচিত্র্যের উপর নির্ভরশীল। তাহলে আমরা মানুষরা সবাই কিন্তু জীবের উপরে নির্ভরশীল। কেন না, আমাদের দেখো কি কি প্রয়োজনীয়, দেখো আমাদের কি ধরনের, আমরা কেন নির্ভরশীল হয়ে পড়বো। দেখো, খাদ্য ব্যাপারে কিন্তু আমরা জীবের উপর নির্ভরশীল। হ্যাঁ, খাদ্য ব্যাপারে আমরা প্রাণীদের উপর নির্ভরশীল, প্রাণীদের উপর নির্ভরশীল, আমরা খাদ্য ব্যাপারে বন্য প্রাণীর উপর নির্ভরশীল। অর্থাৎ বন সংরক্ষণ কিন্তু আমাদের করা দরকারি। তো এই দেখো যে এই জীব বৈচিত্র্যের নানা প্রভাবগুলি কি কি সেগুলো একটু দেখি। দেখো, খাদ্য ব্যাপারে আমরা খাদ্য খেতে গেলেই হয়তো যে খাদ্যই না খাই না কেন সেই খাদ্যটা পাই আমরা প্রাণী থেকে, না হলে উদ্ভিদ থেকে। তাহলে এই বন্য প্রাণী সংরক্ষণ যদি না করি তাহলে কি হবে, আমাদের সেটা কিন্তু কমতেই থেকে যাবে। আর বাসস্থান নির্মাণে দেখো, বাসস্থান নির্মাণের ক্ষেত্রেও কিন্তু আমাদের এই বন্য প্রাণী বা বন সংরক্ষণে বনের উপর নির্ভর করে বেঁচে থাকতে হয়। আবার পোশাকও দেখো, যে সমস্ত পোশাকগুলো আমরা পরি সেগুলো সব উদ্ভিদের উপর নির্ভর করে। আর উদ্ভিদই কিন্তু আমাদের কিন্তু সেইগুলো যোগান দেয়। দেখো, জ্বালানিও কিন্তু আমরা উদ্ভিদ থেকেই পেয়ে থাকি। আবার দেখো, বাণিজ্যিক উপকরণ, যে সমস্ত বাণিজ্যিক উপকরণগুলো আমরা নিই সেগুলো কিন্তু আসে কোথা থেকে, এই বন থেকেই আসে। আর নানা ওষুধপত্র, আজকে আমরা যে ওষুধপত্রগুলো ব্যবহার করছি সেগুলো কিন্তু এই আসছে কোথা থেকে, বন থেকে। তো দেখো, মানুষের যেসব আচরণের ফলে বন্যপ্রাণী বিপন্নতা বাড়ছে সেগুলো কি কি, দেখো দেখো সম্পদের যথেচ্ছ ব্যবহার, অর্থাৎ আমরা যে প্রাকৃতিক সম্পদ সেগুলোকে যথেচ্ছভাবে নষ্ট করে ফেলছি। নষ্ট করার ফলে কি হচ্ছে, এই বন্য প্রাণীদের থাকার জায়গাটা কিন্তু কমে যাচ্ছে। কি করছি, তার মধ্যে বন কেটে ফেলছি। কারণ কি, আমরা যদি এই অকারণে বনগুলো কেটে ফেলি, দেখো যেখানে প্রয়োজন নেই সেখানেও বন কাটছি, আর যেখানে প্রয়োজন আছে সেখানেও বন কাটছি। আর বন কেটে আমরা কিন্তু বসতি স্থাপন করে ফেলছি। এবার দেখো, এর ফলে কি হচ্ছে, বনের সংখ্যাটা কমে আসছে, বন্যপ্রাণীর বাসস্থান নষ্ট হচ্ছে। এবার দেখো, এই যে বন্যপ্রাণীর বাসস্থান নষ্ট করে ফেলা, অর্থাৎ বন্যপ্রাণীদের বাসস্থান, আমাদের যেমন গৃহটাকে যদি আমরা নষ্ট করে ফেলে বা গৃহ যদি আমাদের কেউ নষ্ট করে ফেলে তাহলে কি হবে, তাহলে কিন্তু ক্ষতিটা কিন্তু আমাদের হবে। তাই এই পরিবেশকে
এটাই কিন্তু এই বন্যপ্রাণী সংরক্ষণের জন্য, অর্থাৎ বনকে রক্ষা করতেই হবে। দেখো পরিবেশকে দূষিত করা, দেখো বন কেটে ফেললে কি হচ্ছে, বন কেটে ফেলে কিন্তু আমাদের সবচেয়ে বড় ক্ষতি হচ্ছে যে আমাদের অক্সিজেনের মাত্রাটা কমে আসছে, আমরা অক্সিজেন পর্যাপ্ত পরিমাণে পাচ্ছি না, আর বন্যপ্রাণীরা বাসস্থান হারিয়ে ফেলছি। দেখো অন্য দেশ বা জায়গা থেকে অপরিচিত, হ্যাঁ, অপরিচিত প্রজাতিকে নিয়ে আসা, সেটা কিন্তু আমরা করছি না। সেটা আমরা যদি যথেষ্ট পরিমাণে করি তাহলে কিন্তু সেগুলো বাড়বে। আর কি হবে, আর আবহাওয়ার পরিবর্তন, দেখো বন্য প্রাণী যদি মানে বন যদি আমরাকে সংরক্ষণ করে রাখি তাহলে আবহাওয়ারও কিন্তু পরিবর্তন ঘটবে। তাহলে কি হবে, আবহাওয়া পরিবর্তন হলেই কিন্তু আমাদেরও কিন্তু উন্নতি লাভ করবে। এবার দেখো শিকার করা, শিকার করা বন্ধ করতে হবে। কি কি শিকার করাটা কিন্তু করতে হবে, যে শিকারগুলো করলে পরে বন্যপ্রাণীরা চলে যাবে, অর্থাৎ বনের বন্যপ্রাণীগুলো নষ্ট হয়ে যাবে, সেটা কিন্তু করা যাবে না। তাই আইন করে সরকার থেকে নানা ব্যবস্থা নেওয়া হয়েছে এবং আমরাও কিন্তু সেই নানান ব্যবস্থাগুলো নিচ্ছি। এবং দেখো এই যে বন্যপ্রাণীদের দেহের নানা অংশকে বাণিজ্যিক কাজে ব্যবহার করা, এর ফলে কি হচ্ছে, বন্যপ্রাণীর বিপন্নতা বাড়ছে। দেখো আমাদের কি দরকার, আমরা যে প্লাস্টিকের চিরুনি ব্যবহারই করতে পারি, কিন্তু আমার হাতির দাঁতের চিরুনি দিয়েই যে চুল আঁচড়াতে হবে তার কোনো মানে নেই। দেখো শঙ্খ শঙ্খ দিয়ে, দেখো শঙ্খ দিয়ে বা হাতির দাঁত থেকে যে আংটি তৈরি হচ্ছে সেগুলো কিন্তু ব্যবহার হচ্ছে। তাহলে নানা রকম শৌখিন জিনিস, চুলের ক্লিপ থেকে শুরু করে চিরুনি পর্যন্ত সমস্ত কিছু এই হাতির দাঁত থেকে তৈরি হচ্ছে, তাই বা গন্ডারের শিং থেকে তৈরি হচ্ছে। তাহলে এইগুলোকে যদি আমরা বন্ধ করে রাখি তাহলে কিন্তু আমরা এই বন্যপ্রাণীকে সংরক্ষণ করতে পারবো। দেখো যে যে কারণে, দেখো আমাদের নিচের তালিকায় আমাদের বন্যপ্রাণী অর্থাৎ বনকে সংরক্ষণ না করতে করতে আজকে দেখো আমাদের দেশ থেকে কি কি শকুন বিলুপ্ত হয়ে গেছে, একশৃঙ্গ গন্ডার নেই বললেই চলে। দেখো আবার এই যে মেছো বিড়াল বা বাঘরোল, অর্থাৎ বাঘরোল এরা কিন্তু বিলুপ্ত হতে চলেছে, আর গঙ্গার শুশুক এটাও কিন্তু বিলুপ্ত হতে চলেছে। তাই এই বন্য প্রাণীগুলোকে আমাদেরকে রাখতে হবে। এছাড়াও দেখো যে এছাড়াও দেখো নানা রকম, এছাড়াও এরকম আরো অনেক অসংখ্য প্রাণী আছে যারা প্রায় বিলুপ্তর পথে, অর্থাৎ বিলুপ্ত হতে চলেছে। তাই সেই বিলুপ্ত প্রায় প্রাণীগুলোকে যদি আমরা সংরক্ষণ করে রাখতে পারি তাহলে কিন্তু কি হবে, আমরা কিন্তু এই বন্য প্রাণীকে সংরক্ষণ করতে পারবো। তাই জন্য আমাদের কিন্তু এটা মাথায় রাখতেই হবে। তাই দেখো IUCN অর্থাৎ ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর দ্য কনজারভেশন অফ ন্যাশনাল অ্যান্ড অফ নেচার অ্যান্ড ন্যাচারাল রিসোর্সেস নামে একটি আন্তর্জাতিক সংস্থা, এটা কিন্তু শর্ট প্রশ্ন হয়ে যাবে। তারপর দেখো এই প্রাণীটাকে অর্থাৎ বিলুপ্ত যে এখনো পর্যন্ত দেখো যে সংখ্যাটা দাঁড়িয়েছে, দেখো বিলুপ্ত প্রায় প্রাণী, বন্যপ্রাণী পরিবেশে বিলুপ্ত, আর অতি সংকটাভাবে বিপন্ন প্রাণী, বিপন্ন অর্থাৎ বিপদগ্রস্ত, আর কম বিপদগ্রস্ত। তাহলে কম বিপদগ্রস্ত, বিপন্ন আর বিলুপ্ত প্রায়, এই তিনটে ভাগে একটা গ্রাফের মধ্যে কি সুন্দরভাবে দেখিয়েছে কালার করে। দেখো বিলুপ্ত প্রায় প্রাণী, অনেক প্রাণী বিলুপ্ত হয়ে গেছে, আর বিপন্ন প্রায় প্রাণী, অতি সংকটাপন্ন প্রাণী কিছু রয়েছে, আবার কিছু রয়েছে বিপদগ্রস্ত অর্থাৎ কম বিপদগ্রস্ত হয়েছে, আর এখনো এই কম বিপদগ্রস্ত কম, আর এখনো পর্যন্ত এরা সংখ্যায় প্রচুর আছে। তাই দেখো আমাদের এই বিলুপ্ত প্রাণী, তো বিলুপ্ত প্রাণী যে প্রাণীগুলো বিলুপ্ত হয়ে গেছে তাদের আবার পাবো না আমরা। তো এই ধরনের প্রজাতির শেষ প্রাণীটির মৃত্যু হয়েছে, আর আর কোনোদিনই এদেরকে দেখা যাবে না। আর তারপরে দেখো 2 নম্বর পয়েন্টসে দিয়েছে বন অর্থাৎ বন্য পরিবেশ বিলুপ্ত, অর্থাৎ এই ধরনের প্রজাতিকে কৃত্রিমভাবে প্রজনন ঘটিয়ে বা চিড়িয়াখানায় বন্দি অবস্থায় বাঁচিয়ে রাখার চেষ্টা চলছে। তা আমরা চেষ্টা করে যাচ্ছি তাদেরকে বাঁচিয়ে রাখা যায় কিনা। 3 নম্বর দেখো অতি সংকটাপন্ন ভাবে বিপন্ন, অর্থাৎ তাদের নিকট ভবিষ্যতে যে কোনো সময়ে প্রজাতিটি স্থায়ীভাবে হারিয়ে যেতে পারে, অর্থাৎ তাদের বিপদ কিন্তু আসন্ন, সে ধরনের প্রাণীও রয়েছে। আবার বিপন্ন, দেখো নিকট ভবিষ্যৎ না হলেও বন্য পরিবেশে এদের বিলুপ্তির সম্ভাবনা যথেষ্টই রয়েছে। আবার বিপদগ্রস্ত, অদূর ভবিষ্যতে দেখো এই প্রজাতিটি হয়তো পৃথিবী থেকে সম্পূর্ণরূপে বিলুপ্ত হয়ে যেতে পারে। আর কম বিপদগ্রস্ত দেখো, অর্থাৎ লোয়ার রিস্ক, দেখো যখন কোনো প্রজাতিভুক্ত জীবের সংখ্যা স্বাভাবিক থেকে কম হলে তখনই এদের উপরে 3টি ক্যাটাগরিতে অর্থাৎ 2, 3, 4, 3, 4, 5 এদের ক্যাটাগরিতে ভাগ করা আছে, এদের অন্তর্ভুক্ত করা যায় না। তা দেখো এবার হচ্ছে কি তথ্য অনুপস্থিতি, অর্থাৎ এই প্রজাতিভুক্ত প্রাণীদের আচার আচরণ খাদ্যাভ্যাস নিয়ে আলোচনা হলেও বিস্তৃত ও সংখ্যায় প্রাচুর্য নিয়ে সঠিক তথ্য কিন্তু এখনো অনুপস্থিত। তা দেখো এত কিছু রয়েছে। দেখো এবার দেখো যে সমস্ত, তাহলে আমাদের এই গ্রাফের মধ্যে দিয়ে আমরা বুঝতে পারলাম কোন প্রাণীগুলো বিলুপ্ত হয়ে গেছে আর কোন প্রাণীগুলো আর বিলুপ্তির পথে,
আর কোন প্রাণীগুলো বিপদগ্রস্ত আর কম বিপদগ্রস্ত প্রাণী সেটাও দেখিয়েছি একটা গ্রাফের মধ্যে দিয়ে, আর একটা দেখিয়েছি এখনো পর্যন্ত জীব মানে পর্যন্ত যারা এখনো প্রচুর সংখ্যায় আছে। তো দেখো ভারতবর্ষ একটা দেখো কিরকম বনাঞ্চল গাছপালায় ভর্তি দেশ, অর্থাৎ সুজলা সুফলা দেশ। এই দেশে যেমন বনাঞ্চল, নদী, সাগর, পাহাড় সমস্ত কিন্তু এই দেশে রয়েছে। তো এই দেশেরই কিন্তু বন অনেক আর বন্য প্রাণীও অনেক ছিল, কিন্তু তার সত্ত্বেও দেখো আজকে এই রয়্যাল বেঙ্গল টাইগার, এশিয়াটিক লায়ন, একশৃঙ্গ গন্ডার, লায়ন, টেইলর্ড টেইলর্ড ম্যাকাক, এটা আর খাড়ির কুমির, আর গঙ্গার শুশুক অর্থাৎ শশক যেটা, শকুন, আর রেড পান্ডা, তুষার চিতা, এটা কিন্তু বিলুপ্ত হতে চলেছে। তাহলে এই প্রাণীগুলোকে বিশেষভাবে, অর্থাৎ ভারতের এইরকম কতগুলি বিশেষ বিপন্ন প্রাণী, এরা বিলুপ্ত হতে চলেছে, কিন্তু এরা আর কিছুদিনের মধ্যেই হয়তো বিলুপ্ত হয়ে যাবে, কিন্তু আমাদের যদি একক চেষ্টা থাকে তাহলে কিন্তু এদের বাঁচিয়ে রাখা যাবে। তা দেখো এখানে ইন সিটু দেখো বিপন্ন জীবদেহকে কিভাবে বাঁচানো সম্ভব, অর্থাৎ তাদেরকে বাঁচানোর জন্য বিভিন্ন সংস্থা বিভিন্ন রকম ভাবে চেষ্টা করে যাচ্ছে। তো দেখো বিপন্ন উদ্ভিদ ও প্রাণীকে যখন তাদের প্রাকৃতিক পরিবেশ বা সাধারণ বাস্তুতন্ত্র বা মানুষের তৈরি বাস্তুতন্ত্র সংরক্ষণ করা হয়, তখন এই জীবের স্বাভাবিক বাসস্থান বা মানুষের তৈরি বনকে সংরক্ষিত বন বলে ঘোষণা করা হয়। আবার নানান ধরনের অর্থাৎ অভয়ারণ্য, ন্যাশনাল পার্ক অর্থাৎ বায়োস্ফিয়ার, রিসার্চ ও ভূপ্রাকৃতিক দৃশ্য, এই ধরনের সংরক্ষণকেই ইন সিটু অর্থাৎ ইন সিটু সংরক্ষণ বলা হয়। এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা কিন্তু তোমাদের সামনে শেয়ার করবো পরেই। এবার দেখো জীব বৈচিত্র্যের সংরক্ষণ। তাহলে দেখো জীব বৈচিত্র্যের সংরক্ষণ, দেখো প্রাকৃতিক পরিবেশ, প্রাকৃতিক দিক থেকে আমাদের কিন্তু সচেতন হতেই হবে এবং এই প্রাকৃতিক থেকে সংরক্ষণ পদ্ধতি চালু করতে হবে, আর প্রাকৃতিক সম্পদ যাতে নষ্ট না হয় সেদিকে নজর রাখতে হবে। এর জন্য কি করতে হবে, সংরক্ষিত অঞ্চল কি কি না ন্যাশনাল পার্ক তৈরি করতে হবে। আর কি ন্যাশনাল পার্কের মধ্যে দেখো আমরা তৈরি করেছি করবেট, কাজিরাঙ্গা, কানহা, সুন্দরবন, গরুমারা ইত্যাদি। এইখানে ন্যাশনাল পার্ক অর্থাৎ অভয়ারণ্যগুলো তৈরি করেছি, এইখানে কিন্তু প্রাণীদেরকে সংরক্ষণ করা যেতে পারে। এবার দেখো এখানে কিন্তু এই চাপড়ামারি, সজনেখালি, লেথিয়ান ইত্যাদি জায়গায় কিন্তু অভয়ারণ্য স্থাপন করেছি। এবার দেখো বায়োস্ফিয়ার রিসার্চ অর্থাৎ সুন্দরবন, নীলগিরি, নন্দদেবীতে এখানে কিন্তু এই যে এই বন্যপ্রাণী সংরক্ষণ বা প্রাকৃতিক বৈচিত্র্যের সংরক্ষণ বা কি রিসার্চ করার জন্য কিন্তু একটা রিসার্চ সেন্টার গড়ে তোলা হয়েছে। এবার দেখো এখানে আছে কৃত্রিম পরিবেশ বা কৃত্রিম প্রচেষ্টার মাধ্যমে সংরক্ষণ কিভাবে করা যায়। দেখো আমরা এটাকে দুটো ভাগে ভাগ করেছি, ভাগ করার পরে এটা একটা ভাগ নিয়ে এসেছি, এর তিনটে ভাগ দেখিয়েছি, এর কিন্তু তিনটে ভাগ চারটে ভাগ দেখিয়েছি। দেখো চিড়িয়াখানাতে গেলে আমরা বিচিত্র ধরনের প্রাণীদের দেখতে পাই, এই প্রাণীগুলো প্রায় বিলুপ্তির পথে সেই প্রাণীগুলোকেই আমরা দেখতে পাই। অ্যাকোরিয়াম, গেম ফার্মার্স আর বোরিয়া, এটাও কিন্তু তৈরি করেছি, আর বোটানিক্যাল গার্ডেনে কিন্তু তৈরি করেছি। আবার কি জিন, এখানে দেখো 4 নম্বর পয়েন্ট, জিন সংরক্ষণ, বীজ ও জনন কোষ সংরক্ষণ, কলা প্রসারণ ইত্যাদি করেছি। তা দেখো এবার দেখো আমরা এই বসুন্ধরা শীর্ষ সম্মেলন আজ এই দেখো এখানে কি করেছি আমরা 1992 সালে ব্রাজিলের রিও ডি জেনিতে পরিবেশ বিষয়ক একটি বিশ্ব সম্মেলন অনুষ্ঠান করেছি। এই সম্মেলনে পরিবেশের বিভিন্ন সমস্যা ও তাদের নিয়ন্ত্রণ নিয়ে 21 দফা কর্মসূচি গ্রহণ করা হয়, একেই বলে এজেন্ডা 21। এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা তোমাদের সামনে শেয়ার করেছি, এটা কিন্তু পরীক্ষায় আসবেই। এবার দেখো চলে যাব আমরা কয়েকটি বিপন্ন বন্য প্রাণী তাদের সংরক্ষণ। আজ দেখো যে সমস্ত প্রাণীগুলোকে বিপন্নর পথে অর্থাৎ বিলুপ্তির পথে চলে এসেছে, সেই প্রাণীগুলোকে আমরা কিভাবে সংরক্ষণ করে রাখবো। দেখো আজকে আমরা আকাশের দিকে তাকালে মাত্র কয়েক মাস হয়তো কয়েক বছর পরে হয়তো আমাদের একটা শকুন চোখে পড়ছে, কিন্তু আমরা যখন তোমাদের মতো ছোট ছিলাম বা তোমাদের চেয়ে ছোট ছিলাম, তখন কিন্তু একটা বন্য প্রাণী বা একটা গৃহপালিত পশু মরলে পরে তার চারিপাশে শকুনের ছড়াছড়ি, শকুন আকাশের দিকে তাকালেই শকুনের ডাক, আর শকুন বড় বড় পাখা মেলে আকাশে ভেসে চলেছে। সেই শকুনটা কিন্তু আজকে বিলুপ্ত হয়ে গেছে। কেন, দেখো এই শকুন দেখতে দেখো বড়সড় এক প্রকার প্রাণী, আর কালচে খয়েরি শরীরের রং, লম্বা রোগা লম্বা পালকহীন, বাঁকা গলা, আর ওই লম্বা গলা পশুর মৃতদেহের মধ্যে ঢুকিয়ে দিয়ে এরা মাংস খায়। এদের খাওয়াটা একটু বিচিত্র ধরনের খাওয়া, তোমরা হয়তো টিভি খুললে বা ফোনে দেখতে পাবে, কিন্তু সেইগুলো আর বাস্তবে তোমরা দেখতে পাবে না।
এই দেখো যে আমাদের পরিবেশের চারপাশে ঘুরলে পরে আমরা অনেক পাখিকে দেখতে পাই, যেমন আমরা কাককে বাড়ির আশপাশে অনেক সময়ই দেখতে পাই বা বেশিরভাগ সময়ই কাকদের দেখতে পাই। এরা কিন্তু একটা সাফাই কর্মী কাজ করে। তো শকুনও কিন্তু আমাদের সবচেয়ে বড় সাফাই কর্মী ছিল। দেখো মৃতদেহকে খেয়ে, অর্থাৎ মৃতদেহ পরিবেশে দূষণ করে, সেই দূষিত পদার্থগুলো খেয়ে শকুন আমাদের পরিবেশকে মুক্ত করে রাখতো। দেখো এই শকুন আজ কিন্তু বিলুপ্তির পথে। শকুনদের খাদ্যটা কি? শকুনদের খাদ্য খুব পচা, অর্থাৎ পচা গলার দেহ, অর্থাৎ প্রাণীর দেহ, বন্যই হোক আর গৃহী হোক, যে সমস্ত প্রাণী মরে যায় তাদের দেহকে খেয়েই এরা বেঁচে থাকতো। আর এই দেখো শকুনরা দেখো বড় বড় বৃক্ষ, আজকে বড় বড় বৃক্ষ আছে কিছু, কিন্তু অনেক বৃক্ষ আমরা ছোটবেলায় যে সমস্ত বৃক্ষগুলো দেখেছি সেগুলো কিছু বেশিরভাগটাই ছেদন হয়ে গেছে, আর তারই মধ্যে কিছু কিছু বৃক্ষ এখনো আছে। সেই বৃক্ষতে দেখো কি কি বৃক্ষ সেগুলো: বট, অশ্বত্থ, শিরীষ, তাল, তেঁতুল, শিমুল, পাকুড়, এই সমস্ত গাছের ডালে এরা বাসা বাঁধত। আর এদের বাসাটা কিরকম দেখো, গাছের ছোট ছোট টুকরো ডালপালা দিয়ে বাসা বাঁধত। আর এই বাসা বাঁধার সময়টা দেখো কিরকম, সেপ্টেম্বর মাস থেকে একদম মার্চ মাসে ওরা বাসা বাঁধে এবং ডিম পাড়ে। একটা পাখি কিন্তু একটাই ডিম পাড়ে, অর্থাৎ বহুতল বাড়ি তৈরির প্রয়োজনে গাছগুলো কেটে ফেলায় শকুনের বাসা আজকে ক্রমশ হারিয়েই গেছে। তাহলে দেখো অন্যান্য প্রাণী, শকুনদের দেখো একটা পাখি একটাই মাত্র ডিম পারবে বছরে, তাহলে একটা শকুনকে বাঁচানো কিন্তু তাদের পক্ষে খুব কঠিন হয়ে দাঁড়ায়। আর মানুষের এই যে মানে অবিচারে বৃক্ষ ছেদন করাতে কিন্তু সেই শকুনরা প্রায় বিলুপ্তের দিকে চলে গেছে। আর তারই সঙ্গে শকুনের দেখো, আমরা যে গৃহপালিত পশুগুলোকে পুষি তাদের নানা রকম রোগ হয়। দেখো শকুনের হারিয়ে যাওয়ার কথা, কি কি কারণে শকুন হারিয়ে গেছে। তো দেখো গ্রামগঞ্জে আমরা নানান গৃহপালিত পশু পুষি, আর এই পশুদের নানা রকম রোগ হয়। এই রোগগুলো সারাতে কিন্তু এই ডাইক্লোফেনাক নামক একবার ব্যথা কামানোর ওষুধ কিন্তু ডাক্তাররা প্রেসক্রাইব করতেন, এবং ডাক্তাররা প্রচুর পরিমাণে এটা লিখতেন এবং কাজও হতো। কিন্তু এটাই যে শকুনের বিলুপ্তির কারণ হবে তা আমরা কিন্তু কখনোই বুঝতে পারিনি। তো যখন বুঝেছি তখন শকুনরা প্রায় বিলুপ্ত হয়ে গেছে প্রায়। তো আমাদের দেশে মাত্র কয়েক জায়গায় শকুন দেখা যায়, আমাদের ওয়েস্ট বেঙ্গলে খুব কম শকুনই দেখা যায়। তো দেখো এই শকুনরা যে মাংস খেত, অর্থাৎ মৃতদেহ খেত, সেই মৃতদেহের মধ্যে যখন এই যে ডাইক্লোরোফেনাক ওষুধ ওদের পশুদের প্রয়োগ করা হয়, সেই ওষুধগুলো কিন্তু একটা মৃত মানে পশু যখন মরে যায় তখন কিন্তু এটা বিষক্রিয়ার কারণ হয়ে দাঁড়ায়, অর্থাৎ পশুর মাংসটা বিষ হয়ে যায়। আর সেই সমস্ত পশুর মাংস যখনই শকুনি খায়, শকুনের প্রথমেই অ্যাটাক করে কোথায়, কিডনি বা বৃক্ককে নষ্ট করে দেয়। সেই জন্য দেখা যায় কোনো কারণ নেই অকারণ নেই গাছতলায় শকুন পড়ে মরে আছে। আমরা এরকম দেখেছি যে শকুনগুলো গাছতলায় পড়ে মরে আছে, কোনো ক্ষতচিহ্ন নেই কিন্তু শকুন মরে পড়ে আছে। এটা দেখতে দেখতে আজকে আমরা শকুনকেই হারিয়ে ফেলেছি। আমরা শকুন মানে খুঁজে মানে সারা দিন ধরে খুঁজলেও আমরা একটা শকুনকে কিন্তু দেখতে পাবো না। তাই শকুন কিন্তু বিলুপ্তির পথে। আর এই শকুনকে বিলুপ্ত হওয়ার পথে যে ওষুধটা ব্যবহার করা হয়েছিল, সেই ওষুধটা কিন্তু আমরা আজকে ব্যান করে দিয়েছি। অর্থাৎ সরকার কি করেছে, শকুন সংরক্ষণের দিকে তাকিয়ে দেখো কি করেছে। 2006 সালের মার্চ মাসে ভারত সরকার এই ডাইক্লোরোফেনাককে নিষিদ্ধ করলেন এবং শকুনদের সংরক্ষণ করার চেষ্টা চলল। আজকে দেখো অনেক শকুন আছে কোথায় কোথায় আছে দেখো, এই যে আমাদের রাজ্যের বাইরে দেখো, যদি চলে যায় হরিয়ানায় চলে যায় পিঞ্জার, এবং পশ্চিমবঙ্গের উত্তরের এই রাজা ভাত খাওয়া বিশেষ উল্লেখযোগ্য। এখানে এখন কিন্তু শকুনের সকল প্রজাতি সংরক্ষিত আছে। কিছু কিছু শকুন কিন্তু এখান থেকে কিন্তু হচ্ছে, অর্থাৎ শকুনের প্রজাতিটা একটু বাড়ছে। এবার চলে আসবো, দেখো আমরা বিড়াল দেখেছি অনেক, অর্থাৎ আমরা বিড়াল প্রজাতির, অর্থাৎ বাঘকে আমরা বিড়াল প্রজাতি বলবো। এই বাঘগুলোর মধ্যে দেখো যে বাঘ, যে চিতাবাঘ বা রয়্যাল বেঙ্গল টাইগার আমরা দেখেছি, সেই বাঘগুলোর মধ্যে দেখো বন্য বিড়াল, এই বাঘগুলোর মধ্যে একটা প্রজাতি দেখো কিরকম, অর্থাৎ বিড়াল প্রজাতিরই মধ্যে বাঘ একটা, বিড়াল একটা। এই বিড়ালও কিন্তু অনেক রকম আছে, যেমন বাঘের মধ্যে অনেক রকম আছে, বিড়ালের মধ্যেও কিন্তু অনেক রকম বিড়াল আমরা দেখতে পাই। আমরা বন বিড়াল দেখেছি, মানে মোটামুটি তোমরা বলতে পারো যে এই বন বিড়াল মানেই হচ্ছে যে বিড়াল আমাদের সাধারণ বিড়াল থেকে একটু বড় আর ঠিক বিড়ালের মতোই দেখতে। তো এই বিড়ালগুলোকে আমরা আবার বিড়ালগুলোর মধ্যে আবার একটা মেছো বিড়াল আছে। তো বিড়ালদের নেচারটা কি, বিড়ালের নেচার ঠিক আমাদের সাধারণ বিড়ালের মতন, অর্থাৎ গৃহপালিত বিড়ালের মতোই, কিন্তু সেই বিড়াল কিন্তু আমাদের সংরক্ষণ করার দরকার আছে। তো দেখো এই প্রাণীগুলোকে সংরক্ষণ করে লাগলে পরিবেশের ভারসাম্য রক্ষা হবে। তো এই বিড়ালদের খাদ্যটা কি, এই বিড়ালরা দেখো হাঁস, মুরগি, ছোট ছোট ছাগল বা ভেড়ার বাচ্চারা, এদের বা গরুর ছোট ছোট বাচ্চাগুলোকে ধরে নিয়ে এরা খেয়ে নিত।
এরই পাশাপাশি আমরা দেখবো আরেক ধরনের মেছো বিড়াল, যারা সাধারণত জলাভূমি ধারে 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 ঘুরে বেড়ায়। এই মেছো বিড়ালরাও কিন্তু এই মাছ শিকার করে, আর কাঁকড়া, শামুক, ইঁদুর, পাখি ইত্যাদি শিকার করে খায়। এই মেছো বিড়ালও কিন্তু আমাদের বিলুপ্তির পথে। এবারে মেছো বিড়ালের দেখো সংকট এবং সংরক্ষণ কিন্তু, যেখানে এককালে ঝোপঝাড়ে বা খড়ি, নল, হোগলার ভরা জলাভূমি ছিল, সেখানে তৈরি হয়েছে আজকে বড় বড় রাস্তা, আবাসন প্রকল্প, শপিং মল। কোথায় তৈরি হয়েছে কারখানা, কোথাও বা ইটভাটা। ফলে হারিয়ে যেতে বসেছে এই বাগরোলের বাসস্থান। এই বাগরোলের বাসস্থান কিন্তু ক্রমশ একদম শেষ হয়ে এসেছে। তো এর ফলে বাগরোলরা কখনো কখনো হাঁস মুরগির লোভে মানুষের বসতি এলাকায় চলে আসতে বাধ্য হয় এবং মানুষের হাতে মারা পড়ে। তাই এদেরকেও সংরক্ষণ করা দরকার আছে। এদের বাসস্থান সুরক্ষিত না হলে এরা কিন্তু হত্যা করে বা হত্যা হয়েই যাবে। তাই এদের হত্যা করা সম্পূর্ণ বন্ধ না হলে বিপন্ন এই প্রাণীটি একদিন পৃথিবী থেকে হারিয়ে যেতে চলেছে। তা দেখো, এবার দেখো আমরা গঙ্গা নদীতে, আমরা আমাদের রাজ্যের পশ্চিমবঙ্গের ভেতরে গঙ্গা নদী বয়ে গেছে। গঙ্গা নদীর প্রধান একটা বৈশিষ্ট্য দেখো, বর্ষাকালের সময় সবসময়ই দেখা যায়, কিন্তু গঙ্গায় যে বর্ষাকালের সময় যখন জল বেশি থাকে, তখন কিন্তু যদি আমরা যাই, তখন গঙ্গায় গিয়ে দেখবো যে এই শুশুক এক ধরনের প্রাণী সাধারণত জলের উপরে উঠে কি করছে, ওরা এরকম উপর থেকে লাফ দিয়ে পড়ছে। ওদের লেজটা দেখা যাচ্ছে আর মাথাটা ছুঁচলো মতো দেখা যাচ্ছে। এই প্রাণীটা দেখতে কিরকম বলতো, এই প্রাণীটা দেখতে একটু কালচে ধরনের, অর্থাৎ মোষের কালারের মতো বা হাতির কালারের মতো দেখতে। কিন্তু মোষ বা হাতিটাতে কিন্তু অত চকচকে নাই, মোষ বা যাও বা চকচকে, এই মোষের তুলনায় কিন্তু এই প্রাণীটা খুব চকচকে প্রাণী এবং পিচ্ছিল প্রাণীটা। এদের দেখো মাথার সামনে, অর্থাৎ মাথার সামনে একটা লম্বা নাক থাকে, একে এই রস্ট্রাম বলে। আর মুখ বন্ধ থাকা অবস্থাতে এরা জলের নিচে চোয়াল দৃশ্যমান দাঁতও সহজে চিনিয়ে দেয়। এবার চলে আসবো আমরা এই যে শসক, দেখো এই ডার্সাল বার্সা। এই যে ডার্সাল বার্সাটা কি? এই ডার্সাল বার্সা খুব সম্ভবত দেখো নাসা গহ্বরে থাকা ডার্সাল বার্সা নামে, এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, নামের একটা যন্ত্রের সাহায্যে শোষক একরকম শব্দ করে, ঠিক ডলফিনের মতো মুখ থেকে শব্দ করে, এবং শব্দ করার পরে সেই শব্দ সামনে থাকা বস্তুর উপর পড়ে, এবং যখন এই শব্দ ওই বস্তু থেকে প্রতিফলিত হয়ে এসে তাদের কানে আসে বা তাদের কাছে আসে শব্দযন্ত্রের মধ্যে, তখনই কিন্তু এরা বুঝতে পারে যে সামনে কি কি আসছে। তাই সেই শব্দর সামনে কোনো কিছুতে বাধা পেয়ে ফিরে এলে শোষক সেই প্রতিশব্দ শুনতে পায় এবং সামনে কত দূরে কোন ধরনের জিনিস আছে সেই পদ্ধতি সম্পর্কে কিন্তু জানতে পারে। এটাকেই কিন্তু ইকো লোকেশন বলে। তাহলে ইকো লোকেশনটা কি? এটা কিন্তু একটু বড় প্রশ্নে 2 নম্বর প্রশ্নে বা 3 নম্বর প্রশ্নে আসতে পারে। ইকো লোকেশনটা কি, হোয়াট ইজ ইকো লোকেশন, এটা কিন্তু তোমাদের সামনে শেয়ার করবো। তাই এই ইকো লোকেশনের উপরে নির্ভর করে দেখো বাদুর, চামচিকে। বাদুর দেখো এক ধরনের প্রাণী, নিশাচর প্রাণী, রাত্রে এরা চলাফেরা করে। এই বাদুরের মতোই দেখতে এক ধরনের ছোট্ট প্রাণী, ঠিক বাদুর, ছোট বাদুর বলতে পারো, বা যেটাকে আমরা চামচিকে বলি। চামচিকেরা কিন্তু আমাদের গাছের লিচু, আম, এরা চামচিকেরা খায় বেশি। লিচু বা ছোট ছোট এই ধরো জামরুল বা খেজুর, এই ধরনের ফলগুলো ওরা খেয়ে থাকে। আর এরাও কিন্তু গাছে ঝুলেই থাকে, ঠিক বড় বাদুরের মতোই দেখতে। এবার দেখো এই এই যে প্রাণীগুলো আমরা দেখি, যে এদের দেহ ধূসর বাদামি, কুচকুচে কালো, দেহের মাঝখানটা মোটা আর দুই প্রান্ত সরু ছুচালো। কাদের? এই শোষকদের। এদের দেখো সামনে যে দাঁতটা থাকে, মুখের যে চোয়াল থাকে, চোয়ালে দেখো 27 থেকে 32টা দাঁত থাকে। তো শোষকের দাঁতগুলো সব একই ধরনের, অর্থাৎ কাটা বা চিবোনোর জন্য আলাদা কোনো ধরনের দাঁত থাকে না। এরা খাবারটাকে নিয়ে মুখের মধ্যে নিয়ে কিন্তু গিলে ফেলে। সেই জন্য এদের কিন্তু আর চিবোনো বলে কোনো দাঁত নেই। আমাদের যেমন সামনে খাবারটাকে আমরা দাঁত দিয়ে ছিঁড়ে নিই, সেটাকে মাড়িতে নিয়ে গিয়ে চিবোই, তারপরে সেই খাবারটাকে আর খেয়ে নিই। কিন্তু শোষকের ওরকম নেই। শোষকের দাঁত খাবারটাকে ধরবে, ঠিক একদম সাঁড়াশির মতো ধরে সেই খাবারটাকে গিলে নেবে। তাই দেখো তাদের এই দাঁতে, অর্থাৎ চোয়ালে 27 থেকে 32টা করে দাঁত থাকে। এই যে দেখতে পাচ্ছ চিত্রটা, দেখো কি সুন্দর। এই যে দাঁতের মধ্যে দেখো সব একই ধরনের দাঁত, দাঁতের মধ্যে ফুটে যায় এবং খাবারটা ওরা সঙ্গে সঙ্গে গিলে নেয়। এই করে কিন্তু শোষকরা শিকার ধরে। তাই আমরা যদি গঙ্গা নদীর ধারে বিকেলের দিকে, বা সবসময় দেখা যায় বিকেলের দিকে কিন্তু পরিবেশটা ভালো সুন্দর হয়, সেই পরিবেশে যদি আমরা গঙ্গার ধারে গিয়ে বসি, তখন কিন্তু আমরা এই শোষককে অনেক দেখতে পারবো। তাদের এই ছোট বড় লাফানো, তারা যে এত ব্যস্ত, এত চঞ্চল একটা প্রাণী, সেই প্রাণীটাকে আমরা দেখতে পাবো। অর্থাৎ বর্ষাকালে প্রচুর জল হয় এবং জলের মধ্যে থেকে ইলিশ মাছ কিন্তু নদী দিয়ে উঠে আসে, আর সেই ইলিশ মাছ ধরার জন্য এরা পাগলের মতো করতে থাকে এবং ওরকম লাফাতে থাকে। তাই দেখো আমরা
গঙ্গার শোষকের সংকট এবং সংরক্ষণ। দেখো মানুষের নানা কাজের জন্য তাদের অস্তিত্ব আজ বিপন্ন। তাদের নদী বাঁধ তৈরি করে কি হচ্ছে, জলাধার তৈরি করা হয়েছে, আর এদের গভীরতা কমে যাচ্ছে। নদীর মাঝে মাঝে বালির চর জেগে উঠছে। কখনো কখনো শোষকরা মাছ ধরতে আমাদের দেখা, আমরা নিজের ছোটবেলায় দেখেছি যে আমরা নদীর ধারে বেড়াতে গেলে দেখো আমরা জলঙ্গি নদীর ধারেই আমাদের কিন্তু বাসস্থান, অর্থাৎ আমরা নদীয়ার বাসিন্দা। আমরা যদি নদিয়া থেকে আমরা জলঙ্গির ধারে যখন যেতাম বর্ষাকালে, তখন নদীতেই দেখা যেত যে ঘোলা জলের সঙ্গে সঙ্গে শোষক মাছ তাড়িয়ে একেবারে ডাঙায় উঠে গেছে, এত স্পিডে উঠেছে যে শোষকরা ডাঙার উপর উঠে পড়েছে। কিন্তু অনেক সময় শোষক সেই মানুষের শিকার হয়ে গেছে, আবার কখনো কখনো তারা আবার সেই আস্তে আস্তে গভীর জলে নেমে গেছে। তো শোষক কিন্তু আজকে বিপন্নর পথে। তো এই গঙ্গার শোষক যাতে এই সংকটাপন্ন না হয় সেদিকে কিন্তু আমাদের নজর রাখতে হবে। গঙ্গার শোষককে জাতীয় জলজ প্রাণী, দেখো এখানে কিন্তু একটা জাতীয় জলজ প্রাণী অর্থাৎ ন্যাশনাল অ্যাকোয়াটিক অ্যানিমেল এটা কিন্তু আখ্যা দেওয়া হয়েছে, এই প্রশ্নটা কিন্তু আখ্যা দেওয়া হয়েছে। তাহলে এই যে গঙ্গার শোষক এটা কিন্তু আখ্যা দেওয়া হয়েছে, এই যে গঙ্গার শোষক হিসাবে ঘোষণা করা হয়েছে। অর্থাৎ 1991 সালে বিহারের সুলতানগঞ্জ আর কাহালগাঁও এর মাঝে গঙ্গার এই 60 কিমি অঞ্চল জুড়ে গড়ে তোলা হয়েছে পৃথিবীর প্রথম শুশুক স্যাংচুয়ারি, বিক্রমশিলা গ্যাঞ্জিওটিক গ্যাঞ্জিওটিক ডলফিন স্যাংচুয়ারি এখানে তৈরি করা হয়েছে। আর এবং উত্তরপ্রদেশের বীজঘাট থেকে নরওয়া মধ্যবর্তী গঙ্গার অঞ্চলকে শোষক সংরক্ষণের জন্য রামসর স্থান অর্থাৎ রামসর সাইট অর্থাৎ সংরক্ষিত বিশ্বের জলাভূমি হিসাবে চিহ্নিত করা হয়েছে। তো আমরা আজকে এই 277 পেজ পর্যন্তই পড়ব। পরের ভিডিওতে কিন্তু আমি তোমাদের সামনে বাকিটা শেয়ার করব, কিন্তু আজকে শেয়ার করেই কিন্তু আমরা আজকে শেষ করছি না। এই শেয়ার করার সাথে সাথে যে কোশ্চেনগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট অর্থাৎ পরীক্ষায় আসার মতো সেই কোশ্চেনগুলোই তোমাদের সামনে শেয়ার করব। আমি একটা খাতায় লিখে রেখেছি, সেই খাতা দেখে দেখে তোমাদের বলবো তোমরা খাতা থেকে স্ক্রিনশট তুলে নেবে, তাহলে কিন্তু তোমাদের পড়তে সুবিধা হবে। তাহলে চলো আমরা সেই খাতায় চলে যাই। দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা খাতার মধ্যে আমি কোশ্চেন তুলে রেখেছি যে IUCN এর পুরো নাম কি, অর্থাৎ বন্যপ্রাণী সংরক্ষণ এই চ্যাপ্টার থেকে এই পার্ট থেকে কিন্তু আমি করেছি যে IUCN এর পুরো নাম হচ্ছে ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর দ্য কনজারভেশন অফ নেচার অ্যান্ড দ্য ন্যাচারাল রিসোর্সেস। এটা 1 নম্বর কোশ্চেন, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, তোমরা কিন্তু শেয়ার করে নেবে, আর শেয়ার করে নিলেই কিন্তু উত্তরগুলো পেয়ে যাবে। আবার 2 নম্বর দেখো ভারতবর্ষের বিশেষ বিপন্ন প্রাণীর নাম দেখো, কয়েকটি বিশেষ বিপন্ন প্রাণী অর্থাৎ রয়্যাল বেঙ্গল টাইগার, একশিঙ্গ গন্ডার আর এশিয়াটিক লায়ন, এটাও কিন্তু বিপন্ন। 3 নম্বর কোশ্চেন দেখো কত সালে ব্রাজিলের রিও জেনিভারোতে পরিবেশ বিষয়ক বিশ্ব সম্মেলন হয়, অর্থাৎ 1992 সালে এটা কিন্তু হয়। তারপরের পাতায় চলে যাবো, এটা স্ক্রিনশট তুলে নেবে। তারপরের পাতায় চলে যাবো, দেখো এখানে রয়েছে এই এজেন্ডা 21 কি, অর্থাৎ এজেন্ডা 21 দেখো পরিবেশের বিভিন্ন সমস্যা ও তার নিয়ন্ত্রণের জন্য যে 21 দফা কর্মসূচি গ্রহণ করা হয়েছে তাই হলো এজেন্ডা 21। তারপরে দেখো IUCNটা কি আসলে, এটি একটি আন্তর্জাতিক সংস্থা যার কাজ প্রকৃতিতে বসবাসকারী বিভিন্ন জীবেদের বিলুপ্তি হয়ে যাওয়ার বা বিলুপ্ত হয়ে থাকার সম্ভাবনা খতিয়ে দেখা এবং তাদের সংরক্ষণের জন্য উদ্যোগ নেওয়া, এটাই হচ্ছে সেই IUCN। এটা কিন্তু বিশেষ গুরুত্বপূর্ণ, অর্থাৎ বিশেষ গুরুত্বপূর্ণ। এবার দেখো 6 নম্বর, শকুন কি ধরনের প্রাণী, এরা কোন সময় ডিম পাড়ে। দেখো শকুন দেখো একটি সাফাই কর্মী পাখি, এরা মার্চ মাস থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে ডিম পাড়ে এবং বাসাও বাঁধে, আর এরা কিন্তু একটাই মাত্র ডিম পাড়ে, এটা কিন্তু জানার বিষয়। ডাইক্লোফেনাকটা কি, এবার 7 নম্বর কোশ্চেন দেখো ডাইক্লোফেনাকটা কি, এটি একটি বেদনানাশক ঔষধ যা গৃহপালিত পশুদের খাওয়ানো হয়। এবার দেখো এই ভারত সরকার কত সালে এই ডাইক্লোফেনাক ওষুধটি নিষিদ্ধ করেন, অর্থাৎ 2006 সালে এটা নিষিদ্ধ করেন। এবার চলে যাব আমরা পরের পাতায়।
পরের পাতায় এসে দেখব আমরা পরের কোশ্চেনটা। দেখো বন বিড়ালের প্রধান খাদ্যটা কি? দেখো বন বিড়াল আমরা দেখেছি, এই বন বিড়ালের প্রধান খাদ্যটাই হচ্ছে যে এরা হাঁস মুরগি ছাগল ছানাই ইঁদুর ইত্যাদি খায়। এবার দেখো 10 নম্বর কোশ্চেন, দেখো মেছো বিড়ালের প্রধান খাদ্য কি? মেছো বিড়ালের প্রধান খাদ্য হচ্ছে মাছ কাঁকড়া শামুক ইঁদুর পাখি ইত্যাদি এরা মেছো বিড়ালরা খেয়ে থাকে। এবার দেখো 11 নম্বর রস্ট্রামটা কি? অর্থাৎ শামুক বা শোষক এর লম্বা নাকেরই নাককেই বলা হয় রস্ট্রাম। এই রস্ট্রাম শোষকের একটা বৈশিষ্ট্য, নাকটা দেখলেই বোঝা যায়। 12 নম্বর কোশ্চেন দেখো শোষক কি ধরনের প্রাণী? শোষক স্তন্যপায়ী জলচর প্রাণী, এরা জলেই বাস করে, তাহলে জলচর প্রাণী বলে আমরাও কিন্তু জেনে নিলাম। তারপর দেখো ডরসাল বার্সা কি? দেখো এই ডরসাল বার্সা দেখো শোষকদের নাকের মধ্যে অবস্থিত একটি শব্দ উৎপাদক যন্ত্র, যার সাহায্যে এরা শব্দ উৎপন্ন করে এবং এরা শব্দ উৎপাদন করে, সেই শব্দটার প্রতিফলিত হয়ে তারা আবার যখন ফিরে আসে তার সাহায্যে কিন্তু ওরা শিকারটাকে ধরে। তারপর দেখো ইকো লোকেশনটা কি? ইকোলোকেশন দেখো আমি বইতে আলোচনা করেছি, বইয়ের 277 পাতায় কিন্তু দেখে নেবে বইটা। 277 পাতায় তোমরা এই উত্তরটা আমি আগেই আলোচনা করে দিয়েছি, এটা 277 পাতাতেই আছে, এটা দেখে নেবে। 15 নম্বর কোশ্চেন দেখো যে কোন কোন প্রাণী ইকোলোকেশন পদ্ধতি অবলম্বন করে চলাফেরা করে। মানে আমি একটুখানি বলে দিই, ইকোলোকেশন একটা সিস্টেম, এই সিস্টেমের মধ্যে দিয়েই তারা কিন্তু চলাফেরা করে, যেমন শোষক করে তেমনই করে বাঁদর বা চামচিকি, অর্থাৎ সেই কম্পনটা বুঝতে পারে এবং সামনে কি আছে সেই সম্পর্কে তারা জানতে পারে। তো শোষক আর বাদুর আর চামচিকে কিন্তু এই ইকোলোকেশন পদ্ধতিতে চলাফেরা করে, অবলম্বন করে চলাফেরা করে। এবং 16 নম্বর ক্ষেত্রে শোষকের প্রতি চোয়ালে কটি করে দাঁত থাকে? আমরা আগেই আলোচনা করে নিয়েছি, শোষকের প্রতি চোয়ালে 27 থেকে 32টি দাঁত থাকে। তাহলে দেখো আমাদের প্রাপ্তবয়স্ক মানুষদের 32টি দাঁত থাকে, আমাদের মতোই কিন্তু শোষকদের কিন্তু থাকে, কিন্তু আমাদের 27 থেকে থাকে না, আমাদের 32 থাকে। একটা পরিণত বয়সের শোষকে 27 থেকে 32টা দাঁত থাকে। এবার চলে আসবো আমি 17 নম্বর কোশ্চেন, দেখো কোন প্রাণীকে ভারতের জাতীয় জলজ প্রাণী হিসাবে ঘোষণা করা হয়েছে? দেখো শোষককে জাতীয় জলজ প্রাণী হিসাবে ঘোষণা করা হয়েছে। তারপর দেখো 18 নম্বর, কত সালে কোথায় প্রথম শোষক স্যাংচুয়ারি গঠন করা হয়েছে? অর্থাৎ 1991 সালে প্রথম বিহারের সুলতানগঞ্জে এটা গঠন করা হয়েছে। তারপর দেখো রামসার স্থান কি? এটি একটি শোষক সংরক্ষণের জন্য তৈরি করা হয়েছে, আর এটা কিন্তু খুব ভালো প্রকল্প, যার ফলে কিন্তু শোষকদেরকে আরো রক্ষা করা যাচ্ছে। আর ইনসুটি কি? অর্থাৎ 274 পাতায়, কিন্তু এটা কিন্তু আমি তোমাদের সাথে প্রথমেই শেয়ার করেছি শুরুতে, এই 274 পাতাটায় কোশ্চেনটার এই উত্তরটা ইনসিটুর উত্তরটা কিন্তু ওখানেই আছে, ওখানে আমি শেয়ার করেই নিয়েছি, ভিডিওতে দেখে নেবে। আর তা না হলে দেখো 274 পাতায় কিন্তু এর উত্তরটা আছে। তাহলে আজকে এই তোমাদের সাথে এই যেটুকু পাতা শেয়ার করলাম, অর্থাৎ এই সায়েন্স বইয়ের দশম চ্যাপ্টারের কিন্তু 5 পার্ট আজকে তোমাদের সামনে শেয়ার করলাম। আর এই শেয়ার করার সাথে সাথে আমি বলেছিলাম যে এর উত্তরটা কিন্তু আমরা পরে ভিডিও দেবো, কিন্তু আজকে থেকেই কিন্তু আমি এই যেটুকু পড়বো সেটুকু উত্তর তো দিয়েই দেবো, বাকি আর একটা পার্ট হবে সেটাও এই সঙ্গে সঙ্গে উত্তর দিয়ে দেবো। আর তারপরে প্রথম পার্টের দিককার যত রকম কোশ্চেন আসতে পারে সেই কোশ্চেনগুলো তোমাদের সামনে শেয়ার করবো ঠিক এই রকম ভাবে। তাহলে এই আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে, তাহলে কি হবে বন্ধুরা কিন্তু উপকৃত হবে এবং তারা এই ভিডিও দেখে পরীক্ষার ফল লাভ করতে, ভালো ফল লাভের জন্য কিন্তু উদ্যোগী হতে পারবে এবং প্রিপারেশন নিতে পারবে। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি, পরের ভিডিওতে আবার তোমাদের সামনে দেখা হচ্ছে। গুড বাই ফ্রেন্ডস।